দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছে আমি মমিনুর রিপন। দর্শক, আপনারা জানেন এই পর্বে আমরা আলোচনা করি খেলাধুলা নিয়ে। যেহেতু বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট চলছে, এই জায়গায় আসলে অন্য খেলার আলোচনাটা সুযোগ খুব কম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কায়সার ভাই, মানে অনেক দিন ধরে আপনি সাংবাদিকতা করছেন, এর মধ্যে অনেক ম্যাচ দেখেছেন যেটা আপনাকে অনেক আনন্দ দিয়েছে, অনেক কাঁদিয়েছে, হতাশ করেছে, আক্ষেপ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়, যেটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে, আপনি এই জয়টাকে কিভাবে দেখছেন এবং আপনি কি আশা করেছিলেন যে বাংলাদেশ এই ডোমিনেট করে একদম 4টা দিন ডোমিনেট করে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে? ধন্যবাদ রিপন। না, একেবারে ডোমিনেট করে এভাবে হারাতে পারবে সেটা আমি আশা করিনি, সেটা হয়তো কেউ আশা করেননি সেরকম ভাবে। আমরা যারা ক্রিকেটের সাথে অভ্যস্ত এবং অস্ট্রেলিয়ার শক্তিটা যদি আপনি বিবেচনা করে থাকেন, প্লাস আপনি এই সিরিজের আগে বাংলাদেশ দলের যে পরিস্থিতি ছিল, জিম্বাবুয়ের সাথে আমরা ইনিংস ডিফিট খেয়ে এসেছিলাম এবং তারপরে আমরা যে প্র্যাকটিস ম্যাচটা যেটা খেলেছিলাম সেই প্র্যাকটিস ম্যাচে 54 রানে অল আউট হয়ে গেছিলাম, এবং তাও ক্রিকেট অস্ট্রেলিয়ার দলের সঙ্গে। তো সবকিছু মিলে এক ধরনের একটু নাজুক পর্যায়ে তো অবশ্যই ছিল, এবং এর সঙ্গে মিশেছিল 23 বছর পুরনো একটা গল্প। গল্পটা খুব দুঃসহ গল্প বাংলাদেশ দলের জন্য। যে বাংলাদেশ দল এর আগে 2003-এ যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, এই ডারউইনে খেলেছিল এবং কেয়ার্নসে খেলেছিল, সেখানে দুটো ম্যাচই আপনি 2.5 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। দুটো ম্যাচই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল, তেমন কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। এবং তার চেয়েও বড় বিষয়টা ছিল যে সেই সফরের সময় ডেভিড হুকস নামে একজন সাবেক ক্রিকেটার অস্ট্রেলিয়ার, তিনি বলেছিলেন যে একদিনের মধ্যে টেস্ট ম্যাচ শেষ করা যায় কিনা, এরকম একটা ফর্মুলা দিয়েছিলেন। দ্যাট মিনস সবকিছু মিলে বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়া সফরে গেলে এক ধরনের ট্রল, একটা ব্যঙ্গোক্তি, এক ধরনের একটা অপমান সূচক, যে আপনি যত কিছুই অনুঘটক থাকে সবগুলোকে কিন্তু টেনে আনা হয়। এবারও আনা হয়েছিল। এবারও আপনি ডারউইনের টেস্ট শুরু হওয়ার আগে বলা হয়েছিল যে 2.5 দিনে ম্যাচটা শেষ হবে কিনা। ইভেন প্রেস কনফারেন্সে ক্যাপ্টেনকে পর্যন্ত এই কথাটা শুনতে হয়েছে। নট অনলি দ্যাট, আপনি প্রতিপক্ষের অধিনায়ক যিনি, তাকে পর্যন্ত বলতে হয়েছে ম্যাচ কি এত লম্বা সময় বাংলাদেশ টানতে পারবে। তো সেখানে বাংলাদেশ দলের এত জটিলতার মধ্যে বা এত ব্যঙ্গোক্তির মধ্যে এক ধরনের একটা করে দেখানোর একটা নিজেকে প্রমাণ করার একটা তাগিদ অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে সেটা ছিল ক্রিকেটারদের মধ্যে, এবং সেটা তারা করে দেখিয়েছেন। এবং যে কায়দায় তারা করে দেখিয়েছেন, ইটস রিয়েলি প্লেজেন্ট। এর চেয়ে আনন্দদায়ক কোনো কিছু আর হতে পারে না। কারণ আপনি যখনই আপনার চেয়ে আরো শক্তিশালী প্রতিপক্ষকে টানা 11টা সেশনে আপনি পরাজিত করবেন এবং এক অর্থে বলে হারিয়ে দিবেন, তো সেটা অসম্ভব সুন্দর একটা উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এই টেস্ট ম্যাচটা জিতে। হয় কি যে দেখবেন যে আপনি একটা দুটো টেস্ট ম্যাচে বা আপনি এক সেশনে যদি ভালো খেলেন এবং তারপরে যদি ভালো খেলতে না পারেন, তখন বলা হবে যে এ তো এক সেশনে ভালো খেলার দল, বা একদিনে ভালো খেলে পরের দিনই আবার ডুবে যায়। কিন্তু এই 4 দিন যে বাংলাদেশ খেলেছে, 4.25 দিনের মতো খেলেছে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট কায়দায় কিন্তু বাংলাদেশ দল পুরোপুরি 4.25 দিনও হয়নি, 3 দিনের পরে চতুর্থ দিনের সেকেন্ড সেশন পর্যন্ত খেলা হয়েছিল। তো 3.5 দিন আপনি বলতে পারেন। তো সারাটা সময় বাংলাদেশ যে ক্রিকেট খেলেছে সেটা সত্যিকার অর্থে কিন্তু চমকে দিয়েছে পুরো বিশ্বকে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচ জয়টা শুধুমাত্র বাংলাদেশ দলের জন্য জয় না, ইটস অ্যান স্টেটমেন্ট। এটা একটা অনেক বড় একটা বিবৃতি, অনেক বড় একটা বার্তা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট দল অন্তত টেস্ট খেলুড়ে দলগুলোকে পৌঁছে দিয়েছে। আমি বলছি না যে বাংলাদেশ ওয়ানডেতে এবং টি-20তে খুব ভালো আহামরি কোনো কিছু পারফরমেন্স করছে, কিন্তু টেস্ট ক্রিকেটে যেরকম ভাবে এনহ্যান্স করার কথা, যেভাবে আপনাকে ধাপে ধাপে উন্নতি করার কথা, সেদিক থেকে বাংলাদেশ দল কিন্তু খুব ভালোভাবে পারফরমেন্স করছে। এবং এই কারণে আপনি দেখবেন যে গত 3.5 বছরে আমরা যে টেস্ট ম্যাচ খেলেছি সেখানে আমাদের পারফরমেন্সের হারটা অনেক ভালো। আমরা দেখবেন যে খুব সম্ভবত 24টা ম্যাচের মধ্যে আমরা 12টা ম্যাচ জিতেছি এই সময়ের মধ্যে। তো জয়ের পার্সেন্টেজটা আমাদের 50%-এর মতো, এবং সাম্প্রতিক সময় সেটা আরো ভালো। সর্বশেষ 8টা ম্যাচের মধ্যে 5টাতে আমরা জিতেছি। সো এটাতে, এবং কাকে হারিয়েছি? পাকিস্তানের মতো দলকে হারিয়েছি, দেশে হারিয়েছি, তাদের মাটিতে হারিয়েছি, অস্ট্রেলিয়ার মতো দলকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচের জয়ের গুরুত্বটা ক্যাপ্টেন নিজেই বলেছেন যে এটা সর্বসেরা জয়, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ধরে রাখতে হবে। এবং এই পারফরমেন্সটা যদি বাংলাদেশ পরের টেস্টেও দেখাতে পারে, আমি বলছি না যে পরের টেস্টে জাস্ট এরকম ডোমিনেট পারফরমেন্স দেখাতে হবে, কিন্তু চ্যালেঞ্জ যেটা থাকবে সেই চ্যালেঞ্জটুকু জিততে হবে। খেলার আগে যেন হেরে না বসে দল, সেই তাগিদটা দেখাতে হবে। যে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ অনুযায়ী লড়তে হবে। বার্তার কথা বলছিলেন যে এই জয় পুরো বিশ্ব ক্রিকেটের জন্য একটা বার্তাটা এমন যে এবারও কিন্তু আমরা আমন্ত্রণ পাইনি। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ খেলতে গিয়েছে। আমাদের সাবেক অধিনায়করা বলছেন যে এরপর নিশ্চয়ই বড় বড় দলগুলো বাংলাদেশকে সাদরে আমন্ত্রণ জানাবে যে একটা ভালো দলের সাথে তারা টেস্ট খেলতে চায়। আমরা একটু শুনে আসি সাবেক ক্যাপ্টেনরা আসলে এই টেস্ট নিয়ে কি বলছেন, এই জয়টা নিয়ে। ম্যাককেতে নাকি ফার্স্ট ডে টিকিট বিক্রি হয়ে গেছে সব। সো ইউ সি
মানে রেজাল্টটা কিন্তু আপনি একদম ইনস্ট্যান্ট, মানে আপনি এই ম্যাচটা ভালো খেলেছেন, অস্ট্রেলিয়া ওয়াজ ডাউন অ্যান্ড আউট, পরের টেস্ট ম্যাচে কিন্তু অনেক ইন্টারেস্ট গ্রো করেছে। সো আই এম শিওর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে যদি আমরা এরকম ম্যাচ খেলতে পারি তখন আপনি দেখবেন যে পাকিস্তান, ইন্ডিয়া তো ঠিক আছে অনেক ভালো খেলছে, পাকিস্তান ওরা যেরকম ম্যাচ পায় একটু বেশি ম্যাচ পাবো বেটার ভেন্যুতে, যে ভেন্যুতে মনে করেন গ্যাবা আপনার পার্কতে আসে, আপনার মেলবোর্নে আসে, আপনি ইচ্ছা করলে খেলতে পারেন আপনি। সো এটা আমাদের শিওরলি আমরা যতটা দল ভালো খেলবে তত এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করবে, এবং আমরা যত বেশি খেলবো আই এম শিওর দ্যাট এটা আমাদের জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনি যদি এই ধরনের পারফরমেন্স করেন দেশের বাইরে গিয়ে, তাহলে তো আপনার রিপুটেশন যেটা আছে সেটা তো আপনার চেঞ্জ হবে। আপনার অস্ট্রেলিয়া গিয়ে যদি 2টা টেস্ট আমরা ভালো করি, তারপরে ইংল্যান্ড আছে, ইভেন দেশেও, যেমন এর আগে জিম্বাবুয়েতে কিন্তু আমরা খুব ভালো করতে পারিনি। তো আমাদের যেটা বললাম যে ধারাবাহিকতাটা যদি ঠিক করতে পারি, আমাদের ট্যালেন্টেড আছে, আমাদের এই প্লেয়াররাও কিন্তু অনেক ভালো। আর সমস্যা যেটা হচ্ছে ধারাবাহিকতা নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে যাই, বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। তাহলে আমরা যদি ব্যাটসম্যানরা যদি ধারাবাহিকতায় ফিরে আসে, আমার মনে হয় ওয়ার্ল্ডের যে কোনো দলকে আমাদের হারানো সম্ভব। এবং এই ধরনের পারফরমেন্স করলে আপনারা সবাই আমাদেরকে খুব ভালোভাবে বিবেচনায় নেবে। কাইসার ভাই, ক্যাপ্টেনরা বলছেন যে এখন মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, এবং ফারুক ভাই যেটি বলেন যে ইমিডিয়েট ইফেক্ট ম্যাকাইয়ের ফার্স্ট ডের টিকিট সেল হয়ে গেছে, অনেক ইন্টারেস্ট গ্রো করেছে এই সেকেন্ড টেস্টকে ঘিরে। না, তা তো অবশ্যই, মানে রেজাল্ট শো মেনি থিংস, এবং এই ম্যাচের ফলাফল কিন্তু অনেক কিছু বদলে দিয়েছে। এই যে দেখুন, অস্ট্রেলিয়াকে এত অসহায়ভাবে কিন্তু কখনো আমরা দেখেছিলাম, কখনোই দেখিনি। এত বেশি সমালোচনা শুনতে হয়েছিল তাদেরকে, কখনো কিন্তু শুনতে হয়নি। কিন্তু তারা কিন্তু দেশের মানে বিশ্বের নাম্বার 1 টেস্ট প্লেইং কান্ট্রি, এবং তাদেরকে বাংলাদেশ যে দুর্দমনীয় কায়দায় হারিয়েছে, এই যে আপনি ডোমিনেট করে হারিয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কারণে আমি বলছি যে আপনি দুই ক্যাপ্টেন যেটা বলছিলেন ঠিকই, যে 2003-এর পর বাংলাদেশ সেখানে 23 বছর পরে সেখানে তারা খেলতে গিয়েছে, তাও যেটা আপনি বললেন যে দাওয়াত দেওয়া হয়নি, আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ হিসেবে তারা সেখানে খেলতে গিয়েছে। তো সবকিছু মিলে এই সিরিজের পরে বাংলাদেশের পারফরমেন্সটা দেখে নিশ্চিতভাবে আপনি টেস্ট খেলুড়ে অন্যান্য দল যারা রয়েছে তারাও কিছুদিন পরে কিন্তু এফটিপি মিটিং রয়েছে, এবং সেই মিটিংয়ে নিশ্চিতভাবে বাংলাদেশের দাবিটা করতে পারে যেন আমরা আরো বেশি টেস্ট খেলার সুযোগ পাই। যেটি বলছিলাম আর কি, পেসারদের যে বিষয়টি সাবেকরা অনেক প্রশংসা করেছেন, এবং সাবেকরা কিন্তু একটা কথা বলেছেন যে এই জয়টা তো অবশ্যই ক্রিকেটারদের একটা কৃতিত্ব। এই কৃতিত্বের কারণে বোর্ড একটু চাপের মুখে পড়ে গেছে। চাপটা হলো এরকম যে যেহেতু তারা পেস বোলারদের নিয়ে ভালো করছে, সো পেস বোলারদের যে লাইন আপ সেইটা এখন ভালো করতে হবে, তাদের জন্য সেই পরিমাণ উইকেট দিতে হবে। আমরা একটু শুনে নিয়ে আলোচনায় ফিরছি। আমাদের আসলে মনে হয় পিছনে ফেরত যাওয়া যাবে না। বাংলাদেশ মানেই তো আমরা চিন্তা করতাম লেটস প্লে আমাদের স্ট্রেংথে। আমাদের স্ট্রেংথটা কি? স্লো লো টার্নিং উইকেট, যেটা সাবকন্টিনেন্টে আমরা দেখি। এখন আমাদের পাইপলাইনে যে পেস বোলার আছে, আমরা এখন একটু বিলাসী হতে পারি আর কি। উই ক্যান হ্যাভ এ উইকেট যেটাতে ঘাস থাকবে, যেটার বাউন্স থাকবে, ল্যাটারাল মুভমেন্ট থাকবে, সাইড বেজ মুভমেন্ট বলি আমরা। এখন আমরা ওই ধরনের উইকেটে খেলতে পারবো, এবং ভয় ছাড়া। সো এইটা একটা বিরাট, যদি মানে আমাদের ম্যানেজমেন্ট বা বোর্ড কর্তারা বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় এটা বিরাট ব্যাপার হবে। বোলার ফ্রেন্ডলি উইকেট মানে কিন্তু শুধু বোলারদের ভালো হবে না, ব্যাটসম্যান কিন্তু টেকনিক, যখন আপনি কিন্তু বিদেশি আরও ভালো খেলতে পারবেন, কারণ আপনার সাউথ আফ্রিকা বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়াতে কিন্তু এই ধরনের বাউন্স উইকেট পাবেন। সো ব্যাটসম্যানের টেকনিক ইমপ্রুভ করে যাবে। সো আমার মনে হয় হাই টাইম এখন নতুন করে আমি অনেক চেষ্টা করেছি, সেই ব্যাক ইন 2003 যখন আমি চিফ সিলেক্টর ছিলাম, তখন থেকে চেষ্টা করছি যে একটা টুর্নামেন্ট যাতে আমরা এইরকম ধরনের উইকেটে খেলতে পারি। সো এটা আস্তে আস্তে আমরা এখন আই এম শিওর ম্যানেজমেন্ট বা চেষ্টা করছে তারা। আর এখন আমাদের আসলে এই 1টা 2টা 3টা মাঠ হলে হবে না, আমাদের অনেক মাঠ পড়ে আছে যেগুলো আমরা খেলি না। বগুড়ার গ্রাউন্ড, খুলনার গ্রাউন্ড, ফতুল্লার গ্রাউন্ড, এগুলো সব টেস্ট ভেন্যু। এগুলো কিন্তু দেখেন জাস্ট বিকজ পলিটিক্যাল কারণে আগের গভর্নমেন্ট এগুলো বগুড়া করেছে, হবে না, ফতুল্লা নারায়ণগঞ্জে যাব না, এরকম করেছে। আমার মনে হয় যত বেশি মাঠ আপনি থাকবে, যেই ভেন্যুগুলো আমাদের অলরেডি আছে, সিলেটে আছে, চিটাগংয়ে 2টা আছে, এখন 1টা। সো এই জায়গাগুলো যদি আমরা বেশি ভেন্যু থাকে, আপনি মেনটেন করতে পারবেন ভালো, সো দ্যাট ইউ ক্যান প্লে ইন এ গুড বাউন্সি উইকেট। সবারই জানা, কিন্তু বাস্তবায়নটা আসলে সেভাবে হয় না কাইসার ভাই। মানে এইটা কি করা যেতে পারে, কি হতে পারে এই ঘাসের উইকেট নিয়ে, যেটা
এখনকার সময় সবচেয়ে বড় ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। রাইট, এটা তো করতেই হবে। কারণটা হলো যদি আপনার হোমওয়ার্ক ভালো না থাকে তাহলে আপনি কিন্তু ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারবেন না। অবশ্যই। সো এখানে হোমওয়ার্কটা কোথায় করবেন? আপনি হোমওয়ার্ক করবেন কিন্তু আপনি লোকাল ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে। আপনি টেস্ট খেলেন বছরে 6টা বা 8টা, কিন্তু আপনাকে এই 8টা বা 6টা টেস্ট খেলার জন্য যে প্রিপারেশন লাগবে সেই প্রিপারেশনটা তৈরি করতে হবে কিন্তু আপনাকে ঘরোয়া ক্রিকেটে। এবং ফারুক ভাই এটা খুব চমৎকার করে বলেছেন যে আপনি নট নেসেসারি যে আপনি সব উইকেট আপনার ঘাসের উইকেট বানাবেন, কিন্তু আপনি একটা মাঠে 8টা থেকে 10টা উইকেট থাকে, সেখানে আপনি 2টা উইকেট আপনি এরকম ভাবে রাখেন যেখানে আপনার একটু ঘাসের উইকেট থাকবে, যেখানে একটু বল বাউন্স হবে, যেখানে বল ব্যাটের ঠিক মতো আসবে, যেখানে বোলাররা সুইং পাবেন। এবং এটা করতে পারলে শুধুমাত্র যে বোলাররা ভালো করবেন তা কিন্তু না, ব্যাটসম্যানদের, যেটা আমি খুব ভালো লাগলো তিনি যেটা এটা ব্যাখ্যাটুকু দিয়েছেন যে এখানে বোলাররাও কিন্তু ব্যাটসম্যানদেরও কিন্তু টেকনিক্যালি আপনি তাদের যে টেকনিক যেটা থাকবে সেই টেকনিকটা একটু এনহ্যান্স হবে। কারণ এই উইকেট আপনি মিরপুর সহজ উইকেট কিন্তু আপনি অস্ট্রেলিয়ায়, আপনি তারপরে আপনার এই সাউথ আফ্রিকায় এবং ইংল্যান্ডে কিন্তু পাবেন না। সেখানে আপনাকে ফাস্ট এবং বাউন্সি উইকেটে খেলতে হবে। তো সেখানে খেলতে গেলে আপনাকে টেকনিকটা ব্যাটসম্যানদের সেরকম জানতে হবে, করতে হবে। সেটা যদি না পারেন তাহলে আপনি কিন্তু টিকতে পারবেন না। সো এটা অবশ্যই এটা আবশ্যিক একটা শর্ত যে উইকেট আপনার পেস এবং বাউন্সি উইকেট হতে হবে। শুধুমাত্র আপনার স্লো এবং স্পিন ওরিয়েন্টেড উইকেট বানিয়ে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। এবং এটার জন্য সবচেয়ে বড় উদাহরণ আমি মনে করি যে ভারত। আপনি দেখবেন যে ভারতের এর আগে আমরা যখনই দেখতাম যে তারা যে টেস্ট ম্যাচ খেলতো সেখানে একাদশে কিন্তু আপনি স্পিনার নিয়ে বেশি খেলতো, 3-4জন স্পিনার নিয়েও তারা খেলতো, একজন পেস বোলার শুধু রাখতো। কিন্তু এখন তারা চেঞ্জ করে ফেলেছে, সেখানে তাদের ওখানে কিন্তু 4জন পেস বোলার নিয়ে তারা খেলছে, আমরা 3জন পেস বোলার নিয়ে খেলছি এবং পেস বোলাররা আমাদেরকে ম্যাচ জেতাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে একজন পেস বোলার কিন্তু ম্যাচ জেতাচ্ছেন না, কোনোদিন একটা পেস বোলার জেতাচ্ছেন, পরের দিন কিন্তু অন্য পেস বোলার ভালো বোলিং করছেন। এর ফলে হলো যে আমরা কিন্তু কোনো একজন সুনির্দিষ্ট কোনো একজনের উপর নির্ভর হয়ে থাকছি না, যেটা আমি মনে করি যে সেটা সবচেয়ে ভালো পয়েন্ট আমি বাংলাদেশ এই দলের জন্য। যে তাহলে হবে কি যে আপনি সবাই যখন যে সুযোগটা পাবেন তিনি নিজেকে একটা প্রমাণ করার একটা তাগিদ তার মধ্যে থাকবে যে আই এম দ্য বেস্ট, এই জিনিসটা দেখানোর একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে। এটি আমি মনে করি যে তাহলে দেখবেন যে এভাবে যখন আপনি পেস বোলাররা পারফর্ম করতে থাকবেন, আর পেস বোলিং ভালো হওয়া মানেটাই হলো যে আপনি একটা ম্যাচের নিয়ারলি 60% আপনার জিতে যাওয়াটা, বাদ বাকি 40% কাজ কিন্তু ব্যাটসম্যানরা করবেন। সো সেই কারণে আমি সবসময় বলি যে আপনাকে পেস ওরিয়েন্টেড উইকেট বানাতে হবে এখানে, এবং অবশ্যই পেসারদের সংখ্যাটা আর একটু বাড়াতে হবে যাতে 1-2জন পেসার ইনজুরির কারণে যদি দলে না থাকেন তাহলে আপনার জন্য খুব বেশি হা হুতাশ যেন করতে না হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজ থেকে সেই হা হুতাশটা কিছুটা কমে যাবে, কারণ এই সিরিজে খেলতে আসার আগে আমরা নাহিদ রানা সিরিজে নেই এটার যে কত খুবই আক্ষেপ ছিল, বারবার শুধু আক্ষেপ আমাদেরকে করে কাটাতে হয়েছে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে সেই আক্ষেপটা অন্তত হাসান মাহমুদ অনেকটাই নেই, মানে ওই আলোচনাটাই কিন্তু নেই যে নাহিদ রানার ইনজুরি আমরা দেখতে পারলাম না তার বোলিং। রাইট, এটাই আমি বলি যে এই কারণে আপনি যখন যে সুযোগটা পাবে সেই সুযোগটা তিনি যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে তিনি নিজেকে প্রমাণ করার একটা তাগিদ পাবেন। কায়সার ভাই, শান্ত এবং মিরাজ দুই বন্ধুর কথা বলছিলাম, এই ম্যাচে তাদেরও ভালো পারফরমেন্স আছে, কিন্তু অস্ট্রেলিয়া খেলা বলে এই পেসারদের আলোচনায় তারা কিন্তু পিছনে পড়ে গেছেন। আমরা একটু সাবেকদের ওপিনিয়নটা শুনে আসি এই দুই ক্রিকেটারকে নিয়ে। জি শিওর। খুবই বড় সাফল্য আমি মনে করি অ্যাজ এ ক্যাপ্টেন শান্তর জন্য। মানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো, মানে এটা তো কেউ চিন্তাই করতে পারতো না সহজে। সুতরাং অ্যাজ অধিনায়ক হিসাবে সে এটা করতে পেরেছে, এটা বিরাট ব্যাপার। এবং তার ব্যাটও কথা বলেছে এই টেস্ট ম্যাচে, 84 রানটা দারুণ অনবদ্য ইনিংস খেলেছে। বাট 100টা করতে পারলে আরও বেশি ভালো লাগতো। বাট আই এম হ্যাপি, তবে শান্তর প্রোগ্রেসটা আমি ছোটোবেলা থেকে দেখছি। সত্যি কথা ইজ এ ফুল টাইম ক্রিকেটার, টু বি ভেরি ভেরি অনেস্ট। মিরাজ তো আসলে মানে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার টেস্ট ম্যাচে এখন মাশাআল্লাহ। আমার মনে হয় এটা 14বারও মনে হয় 5 উইকেট নিলে এরকম কিছু হবে। তো ওর তো এক্সপিরিয়েন্সটা আছেই না, ও বিভিন্ন দেশে এগেনস্টে 5 উইকেট নিয়েছে, বিভিন্ন কন্ডিশনে নিয়েছে। তো আমি যেটা বললাম যে আমাদের এখানে আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স একটা সাইড। আমি যদি ওইভাবে বলি তাইজুল, মমিনুল, মিরাজ এবং মুশফিক, এরা 4জন কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টিমের, ইভেন তাসকিন আমি যদি বলি ওইভাবে। সুতরাং এর মধ্যে শান্ত, লিটন এরাও তো অনেক বছর হয়ে গেল। তো আমরা এখন একটা এক্সপিরিয়েন্স দল সত্যি কথা বলতে গেলে। এবং মিরাজ তো আমার মনে হয় যে হি ইজ অলওয়েজ আ গুড পারফর্মার ফর বাংলাদেশ ক্রিকেট। তো এখন মনে হয় যে অধিনায়কত্ব থেকে সরে আসছে, এবং আমার মনে হয় এটাই ঠিক আছে যে ওর পারফরমেন্সটা আমাদের বাংলাদেশ টিমের জন্য সবথেকে বেশি জরুরি। আমাদের যদি জেনুইন অলরাউন্ডার বলতে ভেবে কেউ চিন্তা করেন তারা মিরাজের কথা আমাদের বারবার বলতে আসতে হবে। তো ব্যাটে বলে দুই জায়গায় আমরা চাই ও পারফর্ম করুক, এবং এই টেস্ট ম্যাচেও সেটা করে দেখালো। যেভাবে ও ব্যাটিংয়ে টেল এন্ডারদের সাথে ব্যাট করে যেই 65 ইনিংসটা ছিল ওটা বাংলাদেশকে এই লিড নিতে দারুণ সাফল্য এবং টেস্ট জয় করতে সাফল্য করেছে। এবং সেকেন্ড ইনিংসে ওর 5 উইকেট অসাধারণ বোলিং করেছে। অনেক উদাহরণ দেখেছি যে মিরাজ টেলেন্ডারকে নিয়ে যতদূর পেরেছেন টেনেছেন। এই দুই বন্ধু শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে একটা মোটামুটি জল ঘোলাই হলো, শেষ পর্যন্ত তাকেই ক্যাপ্টেন করা হলো, এবং মিরাজকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি তাকে সরিয়ে দিয়ে আমরা একটা ভালো পারফরমেন্স পেয়েছি।
সিদ্ধান্ত সবগুলোই কায়সার ভাই মোটামুটি বলা যেতে পারে যে ক্রিকেটের জন্যই ভালো হয়েছে, এবং এই দুইজনের পারফরমেন্স নিয়ে যদি একটু বিশ্লেষণ করতেন। না, শান্ত তো ভেরি গুড ক্যাপ্টেন্সি। কারণটা হলো যে সবসময় ক্রিকেট মানে ম্যাচের মধ্যেই থাকেন, খেলার মধ্যেই থাকেন, এবং তিনি জানেন যে কখন সেটা কি করতে হবে। ইটস এ ভেরি গুড ক্যাপ্টেন্সি। এর আগেও তিনি ভালো পারফরমেন্স সেটা দেখিয়েছেন, সেটা তো আমরা জানি। আর তার চেয়ে বড় বিষয়টা যে ক্যাপ্টেন্সি শুধু করলে হবে না, ক্যাপ্টেনকে কিন্তু আপনি পারফর্ম করতে হবে। মানে এই কারণে বলে যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো ক্যাপ্টেন যখনই পারফর্ম করেন তখন দেখবেন যে বাদ বাকিদের মধ্যে এক ধরনের একটা তাগিদটা কিন্তু চলে আসে যে ক্যাপ্টেন এরকম পরিশ্রম করছে, পারফর্ম করছে, আমাকেও করতে হবে। সো আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে পুরো দলটাকে একটা জোট হিসাবে কিন্তু খেলতে হবে। আপনি দেখবেন যে এই দলটা এত ভালো পারফরমেন্স করছে, তার অন্যতম কারণ হলো এখানে কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড একজন কোনো পারফর্মার কিন্তু নেই। হাসান মাহমুদ ভালো বোলিং করেছেন, মিরাজও কিন্তু ভালো বোলিং করেছেন, সাথে ব্যাটিংটাও করেছেন। আবার সেই সঙ্গে ক্যাপ্টেন নিজেও কিন্তু 84 রানের ইনিংস খেলেছেন। তার আপনি দেখবেন যে মমিনুল কিন্তু 49 যে রান করছেন সেটাও কম ইম্পর্টেন্ট না, 100 রানের একটা পার্টনারশিপ তিনি করেছেন। ইভেন দুই পেসার তাসকিন এবং ইবাদত ইম্পর্টেন্ট সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন। রাইট, সেটাই আর কি, সবাই ভালো পারফরমেন্স করেছেন। ফলে একজন সিঙ্গেল হ্যান্ডলি কারো একজনের কৃতিত্বে ম্যাচটা জিতেছে বাংলাদেশ তাও কিন্তু না। এই কারণে এই ম্যাচ শেষে ক্যাপ্টেন খুব চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন যে তার কাছে পুরো দলের সবাই কিন্তু ম্যান অফ দি ম্যাচ। এর মানেটাই হলো যে সবাই তাদের চাহিদা, প্রয়োজনটা কি ছিল এবং মানে প্রয়োজনটা কি ছিল এবং তাদের কি কি কাজ করতে হবে, ডিউটিটা কিভাবে পালন করতে হবে সেটা তারা করে দেখিয়েছেন খুব চমৎকারভাবে। এই কারণে আমি সবসময় একটা জিনিস বলি রিপন, সেটা হলো যে প্লে দ্য গেম অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। যে সিচুয়েশনে ব্যাটিং করার প্রয়োজন ছিল, যেভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল, সেটা মেহেদী মিরাজ করে দেখিয়েছেন দুর্দান্তভাবে। আর মেহেদী মিরাজ একদম খালেদ মাহমুদ সুজান পারফেক্টলি বলেছেন যে খুবই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। এই ধরনের সিচুয়েশনে পড়ে তিনি কিভাবে দলকে বের করে নিয়ে আসতে হবে, ভালো পারফর্ম করতে হবে, সেটা করে দেখিয়েছেন দুর্দান্তভাবে। তো সবকিছু মিলে বাংলাদেশ দলটাকে মনে হচ্ছে একটা খুব কমপ্লিট একটা প্যাকেজের দল, যে দল পারফর্ম করতে জানে, যে দল জিততে জানে। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি কায়সার ভাই, একটু ছোট্ট করে জানতে চাইবো সেকেন্ড টেস্ট প্রেডিকশন করা খুবই কঠিন, আপনার মতে কি হতে পারে আর কি? যে প্রথম কথাটা হলো যে আগের ম্যাচে কি হয়েছে এটা ভুলে যেতে হবে আপনাকে। আপনি জিতেছেন, এই ম্যাচ কিন্তু নতুন আরেকটা ম্যাচ, এখানে আপনাকে নতুন করে শুরু করতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়া কিন্তু খুবই রিগ্রুপ হচ্ছে এবং দে উইল কাম হার্ড। তারা কিন্তু শক্তিশালী হয়ে ফিরবে এখানে এবং তারা বিন্দু মাত্র ছাড় দিবে না এবং তারা জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে। বাংলাদেশ দলের উচিত হবে যে আপনি ঠিক যেরকমভাবে ডারউইনে আমরা ক্রিকেট খেলেছি, আলাদা কোনো কিছু বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। যখন যে সিচুয়েশন আসবে সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে রান করতে হবে বা বোলিং করতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে বেসিক ক্রিকেট খেলতে হবে। সেটা যদি বাংলাদেশ করতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজ থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে যেভাবে হারিয়েছিল, এই টেস্টে যে হারাবে আমি সেটা চিন্তা করছি না। আমি চিন্তা করছি যে চ্যালেঞ্জটুকু যেন নিতে পারে এবং সেটা যদি করতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজ থেকে বাংলাদেশ সিরিজ জিতে ফিরতে পারবে। আমরাও তেমনটাই চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব।